দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, ভারতীয় জনতা পার্টি তাদের মধ্যে উপরের লেভেলে, টপ লেভেলে সমস্তটা কি একদম কন্ট্রোল রয়েছে, সমস্তটা কি একদম একই হারমোনিতে রয়েছে আগে যেমন থাকতো, নাকি কোথাও গিয়ে একটা বিষাদের সুর, কোথাও গিয়ে একটা অন্য ধরনের বার্তা বইছে, এবং সেটা একদম রাষ্ট্রীয় অধ্যক্ষ, রাষ্ট্রীয় সভাপতি নীতিন নবীন এবং একদম রীতিমতন ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মধ্যে এই মুহূর্তে একটা দূরত্ব, এই মুহূর্তে একটা ফাটল, এবং সেটাই কোথাও গিয়ে প্রভাব ফেলছে এই মুহূর্তে। কেন এই ধরনের কথা উঠে আসছে? আপনাদের এর আগেই আমরা দেখিয়েছিলাম যে বিহারের বানকিপুর সিট, সেখানে অভিষেক কুমার বান্টি, সেই অভিষেক বান্টিকে একদম টিকিটটা দিয়ে দিয়েছিলেন নীতিন নবীন, এবং তার ছায়া সঙ্গী ছিলেন নীতিন নবীনের এতদিনকার ছায়া সঙ্গী ছিলেন অভিষেক বান্টি। তিনি মনোনয়নপত্র জমা দিয়ে দেওয়ার পরেও একদম তাকে মনোনয়নপত্র তুলে নিতে, একদম প্রত্যাহার করতে তিনি বাধ্য হলেন, এবং কারণ কি দেখালেন? তার পরিবারের কোনো সমস্যা রয়েছে। কিন্তু আসল কারণ কি তা কিন্তু বলছে না। একদম সরাসরি যা খবর উঠে আসছে, এটা কোথাও গিয়ে একটা কেউ পাল্টা দিলেন, নীতিন নবীনকে কেউ পাল্টা দিলেন, এবং সেই ব্যক্তি অমিত শাহ। তার কারণটা কি? তারও একটা ব্যাক হিস্ট্রি রয়েছে। মধ্যপ্রদেশেও একটা রিসেন্টলি একদম বাই ইলেকশন হয়েছিল, এবং সেখানে অমিত শাহ চেয়েছিলেন যেটা, অমিত শাহ নিজের পছন্দের প্রার্থীকে দাঁড় করাতে, এবং সেটা হচ্ছেন নরোত্তম মিশ্রা। নরোত্তম মিশ্রা নামটা অমিত শাহ নিজে প্রস্তাব করেছিলেন, কিন্তু তাতে কোনোভাবেই একদম সিগনেচার করেননি, কোনোভাবেই তাতে সমর্থন দেননি নীতিন নবীন। এবং সর্বভারতীয় সভাপতি হিসেবে বিজেপির যেহেতু নিয়ম যে তার যদি পছন্দ না হয় বা তিনি যদি সমর্থন না করেন, তাহলে সেই ক্ষেত্রে তিনি পরবর্তীতে আর প্রার্থী পদ পাবেন না। তো সেই ক্ষেত্রেই কিন্তু এটার একটা কোথাও গিয়ে বিহারের ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হলো, এবং অবশ্যই এই দুজন নেতার মধ্যে যদি একদম মুখোমুখি একটা ক্ল্যাশ তৈরি হয়, সেটা কিন্তু একদম প্রতিফলিত হতে বাধ্য তাদের বক্তব্যের মধ্যে। এবং তাদের বক্তব্য বলতে ইতিমধ্যেই আপনাদের সামনে প্রেজেন্ট করবো আমরা। নীতিন নবীন বলছেন যে আগামী যে সময়টা আসছে ভারতবর্ষে, সেটা নরেন্দ্র মোদী এবং যোগী আদিত্যনাথের সময়, তার মধ্যে কোথাও অমিত শাহের কথা তিনি কিন্তু বললেন না, কিংবা উচ্চ রাখলেন। কিন্তু কেন উচ্চ রাখলেন? একদম ভরা মঞ্চ থেকে যখন নেতা বক্তব্য রাখবেন, তখন তো তিনি সবার নাম বলবেন, এবং মোদী অমিত শাহ এটা একদম সমর্থক হয়ে গিয়েছে ভারতবর্ষের বর্তমান রাজনীতিতে। তো সেখানে অমিত শাহকে সম্পূর্ণ উচ্চ রেখে যদি যোগী আদিত্যনাথকে একদম প্রাইমারি জায়গায় নরেন্দ্র মোদীর সঙ্গে প্যারালালি বসিয়ে দেওয়া হয়, সেটা কোথাও গিয়ে একদম উদ্দেশ্য প্রণোদিত নয়? আপনারা শুনুন আগে নীতিন নবীন কি বলছেন, তারপর আসছে বিস্তারিত ব্যাখ্যা। अब ये समय नरेंद्र मोदी और योगी आदित्यनाथ का है, इसको कोई बांट नहीं सकता। इस बात का विश्वास मेरे कार्यकर्ताओं पर है। मुझे अब ये समय नरेंद्र मोदी और योगी आदित्यनाथ का है, इसको कोई बांट नहीं सकता। इस बात का विश्वास मेरे कार्यकर्ताओं पर है। मुझे আপনারা শুনলেন, নীতিন নবীনের বক্তব্য শুনলেন, এবং এই মুহূর্তে এই সামগ্রিক প্রেক্ষাপটটা কিন্তু একদম রীতিমতন রচনা করছেন নীতিন নবীন, তেমন অনেকে বলছেন। কেন? তার কারণটা হচ্ছে নীতিন নবীন এই মুহূর্তে যবে থেকে নরেন্দ্র মোদী তাকে বস বলেছেন, অর্থাৎ একদম যেদিনকে তার ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি পদে অভিষেক হলো, আমরা তারপর থেকেই দেখতে পেলাম যে একদম নরেন্দ্র মোদী কিন্তু প্রতিটা অনুষ্ঠানে নীতিন নবীনকে অত্যন্ত প্রাধান্য দিচ্ছেন, তার গলায় কখনো মালা পরিয়ে দিচ্ছেন, এবং পরবর্তীতে কখনো তাকে বস বলে সম্বোধন করছেন। কিন্তু এই নীতিন নবীন তার পরবর্তী সময় থেকে কিন্তু রীতিমতন বিহারে কিংবা অন্যান্য জায়গার ক্ষেত্রে তিনি তার মতন সংগঠনটাকে নিয়ে এগোতে চাইছেন। এবং যেটা একদম উল্লেখযোগ্য, নীতিন নবীনের অত্যন্ত কাছের মানুষ যদি কেউ হয়ে থাকেন, তাহলে তিনি কিন্তু যোগী আদিত্যনাথ, যার কথা তিনি উল্লেখ করলেন, এবং কোথাও গিয়ে অমিত শাহের সঙ্গে তার একটা দূরত্ব রয়েছে। এবং অবশ্যই নীতিন নবীন যেহেতু সঙ্গী, একজন গুরুত্বপূর্ণ আরএসএস এর সঙ্গী, তাই তার কিন্তু যোগী আদিত্যনাথের প্রতি একটা দুর্বলতা রয়েছে। এবং আপনারা জানেন যে এই মুহূর্তে খুব বেকায়দায় পড়েছে ভারতীয় জনতা পার্টি একটা ইস্যুকে নিয়ে, অন্তত সেটা হচ্ছে যে অযোধ্যা রাম মন্দিরে তহবিল তছরূপ। অযোধ্যা রাম মন্দিরে একদম চুরি হয়েছে, প্রচুর পরিমাণ টাকা চুরি হয়েছে, এবং সেটাকে নিয়ে ব্যাকফুটে বিজেপি।
তারা স্বীকার করুক বা না স্বীকার করুক সেটাকে নিয়ে ব্যাকফুটে। এবং এমন একটা সময় ঘটনাটা ঘটলো যখন 6 মাসের দূরত্বে আমরা দাঁড়িয়ে আছি। 6 মাসের দূরত্ব কিসের থেকে? বাংলার থেকেও বড় ভোট রয়েছে উত্তরপ্রদেশে, এবং উত্তরপ্রদেশ যার দিল্লির দরবার তার, এই ধরনের একটা কথা তো ভারতবর্ষের রাজনীতিতে প্রচলিত রয়েছে। তো সেই জায়গা থেকে এই মুহূর্তে উত্তরপ্রদেশ দখল করার আগে বেশ খানিকটা ব্রেক করতে হচ্ছে কিন্তু ভারতীয় জনতা পার্টিকে, এবং সেই সময় একদম 36 কা আঁকড়া যাকে বলে, অর্থাৎ নীতিন নবীন সর্বভারতীয় সভাপতি, অন্যদিকে দাঁড়িয়ে আছেন একদম চাণক্য যাকে বলা হয় ভারতীয় জনতা পার্টির, এবং সেই জায়গা থেকেই বেশ খানিকটা কিন্তু দূরত্ব তৈরি হয়েছে। এবং শুধুমাত্র দূরত্ব তৈরি হয়েছে তাই নয়, অমিত শাহের লবি কিংবা অমিত শাহকে যারা পছন্দ করেন বা তার চারপাশে যারা থাকেন ভারতীয় জনতা পার্টির অভ্যন্তরে, তারা যখন এই মুহূর্তে এমন একটা খবর হাওয়ায় ভাসিয়ে দিতে চাইছেন, আমরা আপনাদেরকে দেখিয়েছি যে অমিত শাহ উপপ্রধানমন্ত্রী হতে চলেছেন, কিন্তু মন্ত্রিমণ্ডলের বিস্তারে অমিত শাহকে উপপ্রধানমন্ত্রী কি করতে আদৌ খুব ভালোভাবে সাপোর্ট করছেন নীতিন নবীন কিংবা তার লবি, এই বিষয়টাও কিন্তু গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে ভারতীয় জনতা পার্টির সবাইকে নিয়ে ডিসিশন এবং গণতান্ত্রিক প্রক্রিয়াতে তাদের ডিসিশনটা গৃহীত হয়। তো সেই জায়গা থেকে অনেকেই কিন্তু বলছেন নরেন্দ্র মোদী যখন এই ডিসিশনটা নিয়েছেন যে নীতিন নবীন পরবর্তীতে জেপি নাড্ডার পরবর্তীতে ভারতীয় জনতা পার্টির হাল ধরবেন সর্বভারতীয় স্তরে, এবং সেটা বহুদিনের প্রতীক্ষিত একটা ডিসিশন ছিল। ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি পদটা 2024-এর আগে জেপি নাড্ডার টার্ম শেষ হয়েছিল, কিন্তু তার পরবর্তীতে আমরা দেখতে পেলাম বহুদিন পরবর্তীতে এসে জেপি নাড্ডার হাত থেকে সেই দায়িত্বটা নীতিন নবীনের কাছে দেওয়া হলো। কিন্তু সেই যে একদম অনেকটা বয়সে কম একজন মানুষকে এই দায়িত্বটা দেয়া, তিনি একদম বিহারের একজন এমএলএ ছিলেন, সেখান থেকে তাকে তুলে এনে সর্বভারতীয় সভাপতি করা, রাজ্যসভার এমপি করা, এই ডিসিশন গুলো নরেন্দ্র মোদী নিজে নিয়েছিলেন, কারোর সঙ্গে আলোচনা করেননি, এমনকি অমিত শাহের সঙ্গে আলোচনা করেননি। সেই জায়গাটা কোথাও গিয়ে নীতিন নবীন একটা কনফিডেন্স তার রয়েছে যে আমার সঙ্গে দেশের প্রধানমন্ত্রী কিংবা বিজেপির সবচেয়ে পপুলার যে মুখ তার একটা সমর্থন রয়েছে, এবং অবশ্যই আমি এই মুহূর্তে সাংগঠনিক ভাবে প্রধান, আমি এই মুহূর্তে সাংগঠনিক প্রধানের জায়গা থেকে যা ডিসিশন নেব সেটা খুব একটা এই মুহূর্তে কিন্তু অমিত শাহকে তাদের দরকার পড়ছে না। তাই এই বিষয়টা কিন্তু বারংবার উঠে আসছে যে একটা অমিত শাহ যে ডিসিশনটা নিতে চাইছেন বা যে ডিসিশনটা খুব সহজেই তিনি নিতে পারতেন এতদিন ধরে, সেটা আর কোথাও গিয়ে নীতিন নবীন আসার পর তাকে হয়তো একটুখানি হলেও ভেবেচিন্তে সেই ডিসিশনটা নিতে হচ্ছে। তাই জন্যই এই মুহূর্তে যে নরোত্তম বিশ্বাস, তাকে বাই ইলেকশনে টিকিটটা দেওয়া হলো না, তার নামটা অমিত শাহ প্রস্তাব করলো কিন্তু তাকে দেওয়া হলো না। এমপির ক্ষেত্রে যে ঘটনাটা ঘটলো তার একটা পাল্টা একদম সরাসরি অভিষেক বান্টি, যিনি একদম এই সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন তার ছায়া সঙ্গী হিসেবে পরিচিত, তাকে মনোনয়নপত্র জমা দেওয়ার পরেও তাকে প্রত্যাহার করে নিতে হলো। তার কারণ অনেকেই কিন্তু বলছেন যে বিহারের রাজনীতিতে এই সম্রাট চৌধুরীর লবি কিংবা একদম সরাসরি অনেকেরই লবি কিন্তু কোনোভাবেই নীতিন নবীনকে পছন্দ করেন না, কিন্তু নীতিন নবীনকে মেনে নিতেই হবে সাংগঠনিকভাবে, যেহেতু তিনি ভারতীয় সভাপতির জায়গায় রয়েছেন বর্তমানে। তাই জন্য এই মুহূর্তে কিন্তু সরাসরি অভিষেক বান্টির বিভিন্ন পুরনো সিডি, বিভিন্ন পুরনো জিনিসপত্র সেগুলোকে বের করা এবং সেগুলোকে খুঁজে বের করে একদম সরাসরি অপোজিশন অর্থাৎ পিকের হাতে তুলে দেওয়া কিংবা কোনোভাবে পৌঁছে দেওয়া, সেই জায়গাটা তৈরি করা হয়েছিল। তাই জন্যই তড়িঘড়ি একদম কেন্দ্রীয় মন্ত্রীর জায়গা থেকে অমিত শাহ কোনোভাবে নীতিন নবীনের কাছে এইভাবে একটা চাপ তৈরি করেন এবং নীতিন নবীনকে প্রার্থী প্রত্যাহার করার জন্য গ্রিন সিগন্যাল দিতে হয়। এবং তার একটা উদাহরণ, এই যে তিনি একদম ছুঁচো গেলার মতন করে গ্রিন সিগন্যালটা দিয়েছেন, তার একটা উদাহরণ আপনাদের সামনে যদি রাখি আপনারা তাহলে বুঝতে পারবেন। নতুন প্রার্থী হিসেবে যাকে বিজেপি ডিক্লেয়ার করেছে এই অভিষেক বান্টি সরে আসার পর, তাকে যে কংগ্রাচুলেট করেছেন নীতিন নবীন, সেইটা করতে তার সময় লেগেছে 20 ঘন্টা। আপনারা একদম সঠিক শুনছেন, অভিষেক বান্টি যখন প্রার্থী হিসেবে একদম মনোনীত হলো বিজেপির পক্ষ থেকে, তখনও তাকে কংগ্রাচুলেট করেছিলেন তিনি, তাতে তার সময় লেগেছিল 1 ঘন্টা, এবং 1 ঘন্টার পরবর্তীতে সেই কংগ্রাচুলেশন বার্তাটা এসেছিল। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে এই সময়টাই হয়ে গেল 20 ঘন্টা, অর্থাৎ কোথাও গিয়ে কিন্তু ভারতীয় জনতা পার্টির মধ্যে অল ইজ নট ওয়েল। এবং সেটা কোন সময়? একদম উত্তরপ্রদেশ ভোট, যেটা সর্ববৃহৎ ভোট, যেখানে ভারতীয় জনতা পার্টি অত্যন্ত খারাপ ফলাফল করেছে 2024 সালে, 33-এ নেমে এসেছিল তাদের সংখ্যা। একদম সেই অনুযায়ী যদি একই অনুপাতে যদি ভোটটা হয় তাহলে
32x7 করলে কোনোভাবেই উত্তরপ্রদেশ জিততে পারে না ভারতীয় জনতা পার্টি 2027 সালে। অবশ্যই তার পরবর্তীতে SIR হয়েছে, অবশ্যই বিভিন্ন কিছু কাজ করবে, কিন্তু এইভাবে যদি নেতৃত্বের মাঝখানে একদম দূরত্ব তৈরি হয় তাহলে সেটা কি এফেক্ট ফেলবে না? অন্যদিকে যখন একদম রীতিমতন প্রতিদিন দরজায় করা হচ্ছে রাম মন্দির ইস্যুটা, সুপ্রিম কোর্ট নোটিশ দিচ্ছে উত্তরপ্রদেশ সরকারকে এবং কেন্দ্রীয় সরকারকে, সেই সময় কি কোথাও গিয়ে এই যে আভ্যন্তরীণ লড়াই সেটা একটা বড়সড় এফেক্ট ফেলবে না? আপনার সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।